তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই মাসের 1 তারিখ থেকেই সারা দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছিল। আমরা ইতিমধ্যে অনেকগুলো জেলাতেই আমাদের কর্মসূচি সমাপ্ত করেছি, কিন্তু গতকালের মাইলস্টোনের বিমান ঘটনার পর থেকে জুলাই পদযাত্রার কর্মসূচি স্থগিত রয়েছে। গতকাল জুলাই পদযাত্রার খাগড়াছড়ির জেলার পথসভার ঠিক পূর্ব মুহূর্তে আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ব্যাপারে জানতে পারি এবং সেখানেই তাৎক্ষণিকভাবে আমরা একটি দোয়া মোনাজাতের আয়োজন করেছিলাম। তারপরেই সেখান থেকে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, আমি এবং আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ আমরা পদযাত্রার বহরে থাকা একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। গতকাল রাত্রে আমরা ঢাকা এসে পৌঁছাই। আমাদের গতকাল এই বিমান দুর্ঘটনা হওয়ার পর থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ, শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দ এবং আরও সাধারণ মানুষেরা তারা সকলে মিলে হতাহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আরও নানাবিধ যে বেদনাবিধুর পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা সচেষ্ট থেকেছেন। আমাদের মেডিকেল টিম, আমাদের একটি কুইক রেসপন্স টিম আমরা গঠন করেছিলাম। সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি যে কিভাবে এই পরিস্থিতিকে আরো সুন্দরভাবে আমরা সামনের দিকে আমরা যেতে পারি। এই মুহূর্তে আমাদের সামনে সামগ্রিক পরিস্থিতিগুলো নিয়ে বক্তব্য উপস্থাপন করবেন, আপনাদেরকে পূর্ণাঙ্গ বিষয়গুলো জানাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। বর্তমানে যারা চিকিৎসাধীন আছেন, যারা আহত আছেন, তাদের চিকিৎসা নিশ্চিত করা টপ প্রায়োরিটি হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি আছে। চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে প্রাথমিক ধাপ হচ্ছে তালিকাটা করা, কারা আহত হয়েছেন, কারা নিহত হয়েছেন, কাদেরকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, কারা নিখোঁজ আছেন। এবং আমরা আহ্বান করছি যাতে একটা রিয়েল টাইম পাবলিক ড্যাশবোর্ড থাকে। আমরা আজকেও কিছুক্ষণ আগে দেখেছি যে আইএসপিআর এর বিবৃতিতে ছিল যে 29টা ডেথ, 31 জনের ডেথ, কিন্তু আবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছেন 29। তো এরকম যাতে সমন্বয়ের অভাব না হয়, একদম রিয়েল টাইম যাতে জানা যায় হতাহত কতজন হয়েছেন, আহত কতজন, নিহত কতজন, মিসিং কতজন আছেন, কাদেরকে শনাক্ত করা যায়নি, এবং এটা যাতে নিয়মিত বিরতিতে আপডেট হতে থাকে। এটা রিয়েল টাইম পাবলিক ড্যাশবোর্ড প্রয়োজন এখানে যে সংশয়গুলো, কনফিউশনগুলো আছে সেগুলো নির্বার করার জন্য। এরপরে তালিকা যখন হয়ে গেছে, আমরা জানি যে কতজন আহত আছে, কতজন এর সাহায্য প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, ওনাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা টপ প্রায়োরিটি। আমরা গতকাল থেকেই দেখেছি চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেজন্য অনেক ধন্যবাদ। এই চিকিৎসা যাতে যথাযথভাবে চলতে পারে সেই জন্য যা যা প্রয়োজন, জনবল প্রয়োজন হোক, সরঞ্জাম প্রয়োজন হোক, সেগুলো যাতে হাসপাতালগুলোতে সরবরাহ করা হয় সেটার জন্য আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে। আমরা ইতিমধ্যে শুনেছি যে কারো যদি বিদেশে যাওয়ার প্রয়োজন হয় সেটাও যাতে খুব দ্রুততার সাথে পাঠানো সম্ভব হয়, সেই পদ্ধতিটা করা প্রয়োজন। আরেকটা জিনিস অনেক সময় সামনে আসে না, এটা তো একটা খুবই বড় দুর্ঘটনা। ছোট ছোট ছেলেমেয়েরা ক্লাসরুমে ছিল, তাদের ওপরে এই দুর্ঘটনাটা হয়েছে এবং যারা ভুক্তভোগী বিশাল একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন। তো যারা ভুক্তভোগী আছেন তাদের মেন্টাল হেলথ কাউন্সেলিং করা প্রয়োজন এবং এইটা যাতে সবার জন্য নিশ্চিত হয় সেটা আমাদের আহ্বান থাকবে। এই ছোট ছোট বাচ্চারা যারা মানে সারাটা জীবন তো পড়ে আছে, ওদের পুনর্বাসন নিয়েও একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা থাকা প্রয়োজন। ওরা যাতে পড়ালেখা করতে পারে, পরে কাজকর্ম, জীবিকা, সোশ্যাল ইন্টিগ্রেশন, এই পুরো পুনর্বাসন, একটা দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রয়োজন হবে অনেকের ক্ষেত্রেই। যথাযথ চিকিৎসা, পুনর্বাসন, এই পুরো প্রক্রিয়াটা নিশ্চিত করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিশেষ টিম ফর্ম করার জন্য আমাদের আহ্বান থাকবে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয় যাদের কোঅর্ডিনেশন করা প্রয়োজন চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে একটা দায়িত্বশীল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টিম তৈরি করার আহ্বান থাকবে, যাতে
চিকিৎসা পুনর্বাসন কোনো আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না যায়, দীর্ঘসূত্রিতার মধ্যে যাতে না পড়ে, খুব দ্রুত যাতে ডিসিশন নেওয়া যায়, কোনো কারণে যাতে চিকিৎসা আটকে না থাকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আর আমাদের এই যে ঘটনাটা হয়েছে এটা যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হয় সেটার জন্য আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে। আর আমরা দেখেছি গতকাল থেকেই যে অনেকে স্বতঃস্ফূর্তভাবে সহায়তার জন্য এগিয়ে এসেছেন, চিকিৎসক, ফায়ার ফাইটার, স্কুলের স্টাফ, নাগরিক, অনেক গ্রুপ এগিয়ে এসেছেন, ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। কিন্তু একটা বিষয় যেটা থাকে যে হাসপাতালে ভিড় করলে, যেহেতু এখানে মেজরিটি রোগী হচ্ছে বার্নের রোগী, পোড়া রোগী, ওনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যদি ভিড় থাকে তাহলে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় এবং ইনফেকশন থেকে মৃত্যু ঝুঁকি বাড়ে। তাই হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান থাকবে। আর যেহেতু একটা টেন্স সিচুয়েশন, অনেক ধরনের ইনফরমেশন সামনে আসতে পারে, যে কোনো তথ্য সামনে আসলে সেটা যাচাই না করে শেয়ার না করার আহ্বান থাকবে। স্বল্প মেয়াদের কথা তো চিকিৎসার পুনর্বাসন থাকলো, কিন্তু আমাদের আরেকটা জিনিসের প্রতি আমাদের মনোযোগ থাকা প্রয়োজন। এরকম যখন এমার্জেন্সি হলে আমাদের জরুরি চিকিৎসা ব্যবস্থা কিভাবে ফাংশন করবে সেটার একটা রোড ম্যাপ নাই। গতকালকে আমরা শুনেছি অনেকের কাছ থেকে, যখন উদ্ধার হচ্ছে সেখানে হাই লেভেলের একটা মেডিকেল টিম ছিল না। অনেকে কিভাবে যাবে হাসপাতালে, রিক্সায় যাবে না সিএনজিতে যাবে, হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগে যেই চিকিৎসাগুলো দেওয়ার সম্ভব সেগুলো দেওয়ার উপায় ছিল না। তো আমাদের এই যে এমার্জেন্সি টিম নাই, প্রি হসপিটাল কেয়ার, এই পুরো জিনিসটা যাতে আমাদের রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা থাকে, যখন কোনো ক্রাইসিস হবে, যখন কোনো এমার্জেন্সি হবে, সেটা কিভাবে ডিল করা হবে, এবং যেই ইনজুরি, যেই হতাহতের ঘটনা বা যেই ক্ষতিগুলো আমরা প্রতিরোধ করতে পারি চিকিৎসার মাধ্যমে, সেটা যাতে দ্রুততম সময়ে চিকিৎসা নিশ্চিত করা যায় সেই ব্যবস্থাটা করা প্রয়োজন। ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ। আমরা আমাদের আহত ভাইদের নিশ্চিতভাবে সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আপনাদের কার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা সেটা করতে পারেন, আমরা আপনাদের প্রশ্ন শুনতে চাই। আপনাদের জিজ্ঞাসার আগে আরেক মিনিট, আমি প্রথমত আমাদের গতকালের ঘটনায় আসলে পুরো জাতি ট্রমাটাইজড এবং আমরা সেই শোক প্রকাশ করছি গভীরভাবে। কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত মানে যে পরিস্থিতি ডেভেলপ হচ্ছে, আসলে এটা সরকার আরও দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারত। আমাদের কাছে মনে হয়েছে সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে। আজকে কিন্তু সারাদিনে অনেক ধরনের ঘটনা আপনারা দেখেছেন, সচিবালয়ের ঘটনা দেখেছেন। আমরা প্রথমত মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের, আন্দোলনরত শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি, যে তারা খুবই যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের এটা বাস্তবায়ন করা উচিত। আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি, বিশেষত শিক্ষা উপদেষ্টা। গতকাল রাত 3টা-4টার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছে না। তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এই দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে ট্রমাটাইজ এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে, সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত 3টা-4টা বাজতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে, শঙ্কা তৈরি হইতেছে। ফলে এই পরিস্থিতিতে কিন্তু সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো, সরকারের উপদেষ্টারা, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হইতো না। দ্বিতীয়ত হচ্ছে আমরা গতকাল রাত থেকে দেখতেছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি। তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল, আসলে ঘটনাটা কি এবং এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে। সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী, স্টাফ, শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত এবং কতজন হতাহত আছেন এটা এবং রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে, যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং সরকার বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যাতে লাশ গুম করার কোনো ঘটনা আসলেই যাতে না ঘটে থাকে। ফলে সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে। সেটার জন্য নিহতদের এবং আহতদের সঠিক সংখ্যা নিরূপণ করতে হবে। আর যেটা আমাদের ডক্টর তাসনিম যারা বললেন যে আহতদের চিকিৎসার ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, আমরা সেগুলোর দাবি জানাচ্ছি।
পুরা ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, যে কেন আসলে এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো। সরকারের উচ্চ পর্যায় থেকে আসলে তদন্ত কমিটি করা উচিত এবং সেই জায়গায় সরকারের বাইরেরও বিশেষজ্ঞদের আসলে থাকা উচিত, স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য দীর্ঘমেয়াদী আমাদের রেস্কিউ টিম সহ মেডিকেল টিম এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আর সর্বোপরি আমরা শিক্ষার্থী সমাজ এবং জনগণ সবাইকে ধৈর্য ধরার এবং শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি, এবং সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যাতে ভুক্তভোগী পরিবার, ছাত্রদের পাশে এবং সরকারের পদক্ষেপগুলোর পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে, এবং উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে। বিশেষত আমরা আজকে সচিবালয়ের ঘটনায় বিভিন্ন জায়গায় শুনছি যে সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাউকে কাউকে দেখা গেছে, বা তারা আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত, এবং মূলত সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে আসলে এই পরিস্থিতিটা হতো না। তো সরকার যাতে দায়িত্বশীল আচরণ করে এবং যে দাবি দেওয়াগুলো উঠেছে সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে, এবং জনগণের জায়গা থেকে আমরা সবাই যাতে সচেতন থাকি, ধৈর্য ধারণ করি, আমরা এই আহ্বানটা আজকের প্রেস ব্রিফিং থেকে কি জানাচ্ছি জনগণের উদ্দেশ্যে। আর এই উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাষ্ট্রীয় শোক চলছে। আমরা আমাদের পদযাত্রা এই কারণে স্থগিত করেছি। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমরা আসলে সিদ্ধান্ত জানাবো আমাদের পদযাত্রা এবং অন্যান্য কর্মসূচি বিষয়ে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা প্রশ্নগুলো নিতে পারি। জি, ধন্যবাদ সকলকে। না, আমাদের কাছে মনে হচ্ছে যে এখন যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে সেইটা আসলে ট্যাকেল করা উচিত, কারণ এটা আসলে খুবই সেন্সিটিভ। হুট করে কোনো কমেন্ট আসলে করা উচিত না আর কি। ফলে এই মুহূর্তে আসলে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করা উচিত, যেখানে শুধু সরকারই নয়, সরকারের বাইরে বিশেষজ্ঞ এবং স্কুল কর্তৃপক্ষ সহ একটা তদন্ত কমিটি যেটার উপর সবাই আস্থা রাখতে পারবে। সেই তদন্ত কমিটির প্রকাশ মানে তাদের রিপোর্ট অনুযায়ী আসলে আমরা সেখানে কমেন্ট করতে পারবো, এবং সেটার জন্য আরো সময় দরকার। তার আগে আমরা কোনো ধরনের কমেন্ট করে আসলে পরিস্থিতিকে ঘোলাটে করতে চাই না। আর দ্বিতীয়ত হচ্ছে যে তথ্যের যে সংকট সেটা আসলে হয়েছে, এটার কারণে আসলে নানান গুজবের বিষয়টা আমরা দেখেছি আসলে। তো সরকারের জায়গা থেকে সরকারের কাছে যতটুকু তথ্য আছে এবং সেটা আসলে সত্য তথ্যটা সরকারের প্রকাশ করা উচিত, প্রচার করা উচিত, এবং শুধু প্রকাশ নয় প্রচারও করা উচিত সরকারের জায়গা থেকে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে 2 জন উপদেষ্টা সহ মাইলস্টোন কলেজে যাওয়া শিক্ষা উপদেষ্টা যিনি রাতে এই ধরনের একটা দায়িত্বজ্ঞানহীন আচরণ করলেন, তিনি জাতির সামনে ক্ষমা না চেয়ে আবার সেখানে স্পটে চলে গেলেন। তাহলে এই যে পুরো ঘটনাটা, যে এখানে একটা দায়িত্বশীল আচরণ আমরা আসলে দেখতে পেলাম না সরকারের বিভিন্ন উপদেষ্টার জায়গা থেকে, তো এইটা তো পুরো জাতি ট্রমাটায়, সেখানে কিন্তু আরো বেশি ক্ষোভের সঞ্চার করছে, যেখানে আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। তো আমরা মনে করি যে এই মুহূর্তে আগামী 2 দিন 3 দিন আসলে সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের সব শক্তি আহতদের জন্য, কারণ এখনো যদি আমরা ইমিডিয়েট কিছু চিকিৎসা নিতে পারি অনেকের জীবন বাঁচানো সম্ভব। আমরা এর আগে তো দেখেছি, আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি নানান আমলাতান্ত্রিক জটিলতার কারণে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো না হওয়ার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য চিকিৎসাটা ডিলে হয়। কাউকে বিদেশ পাঠানো লাগলে সেখানে অনেক দপ্তর ঘুরে আসতে হয়, চিঠি দিতে হয়,
এই ঘটনাগুলো যাতে না ঘটে এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিশেষ টিম ঘোষণা করা উচিত, যারা পুরা স্বাস্থ্যের এই আহতদের যারা বিষয়টা দেখবেন, এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন আসলে দরকার। এই যে ভিকটিমগুলো, কারণ ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়েছেন, তারা কিন্তু সারাটা জীবন তাদের এই ক্ষত বয়ে নিয়ে বেড়াতে হবে। ফলে আমাদের আসলে সকলেরই পুরা ফোকাস হওয়া উচিত এখন আহতদের সাথে চিকিৎসার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আসলে সরকারকেই ব্যবস্থাগুলো নিতে হবে আর সার্বিকভাবে সঠিক তথ্য প্রচার করতে হবে, যাতে আমরা জনগণ আশ্বস্ত থাকে, জনগণ আস্থার জায়গাটায় থাকে। সেই আস্থার সংকট থেকে আমরা মনে করি যে আজকে কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সরকারের উচিত ভুক্তভোগী ফ্যামিলি যারা রয়েছেন, আন্দোলনরত যারা রয়েছেন, যে দাবিতে আসুক না কেন তাদের সাথে আসলে কথা বলার মধ্যে তাদেরকে আস্থায় নেওয়া। ধন্যবাদ সকলকে। আসলে আপনাদের আজকে যে সংগঠনটা প্রায় এই গত বছরের এই বছরে প্রায় জুলাইয়ের যে ম্যাসাকার হয়েছে, যে গণহত্যাটা হয়েছে, আজকে প্রায় 1 বছর চলছে। এই 1 বছরে আসলে শহীদ পরিবারের বিচার কত দূরে গিয়েছে? আওয়ামী রাষ্ট্রীয় কাঠামো এখনো সচিবালয় থেকে শুরু করি, গণমাধ্যম থেকে শুরু করি, কোথাও কোনো পরিবর্তন হয় নাই। বিশেষ বাহিনী এর আগে জিয়াউর রহমানের সময় ছিল, এরশাদের সময় ছিল, এখনো বিশেষ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী অতীতের মতো ক্ষমতা নিয়ে মাঠে রয়েছে। তাদের আসলে কার্যক্ষমতা ঠিকভাবে আছে কিনা সব মিলিয়ে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তীতে 1 বছরে আপনাদের আপনাদের সফলতা কি? মানুষ মনে করছে এই অভ্যুত্থান পরবর্তী আপনারা হাসিনাকে সরাতে পেরেছেন, কিন্তু করতে পারেনি। এটা আমরা প্রশ্নগুলো আজকের ইস্যুতে টপিকের মধ্যে রাখলে ভালো হবে। আপনাদের পাঁচটা যেহেতু আপনারা সংবাদ সম্মেলন আজকে ইস্যুতে বলছেন, আপনারা কন্টিনিউ করেন না সবসময়। প্রশ্ন যে এখন পর্যন্ত 5টি লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে, যারা এটা নিয়ে কাজ করে তারা অভিযোগ করেছেন যে উপদেষ্টা যারা আছে তাদেরকে বারবার বলেছে, কিন্তু এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি উপদেষ্টাদের পক্ষ থেকে লাশগুলো দাফনের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এই বিষয়ে একটু বলুন। আমরা আজকের প্রেস ব্রিফিংটা আসলে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আর গণ অভ্যুত্থান এই সময় নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়তই কথা বলতেছি, পদযাত্রাতে কথা বলতেছি, পরিবর্তন হয় নাই এবং হওয়া প্রয়োজন। সে কারণে সেই আহ্বানই আমরা আসলে সরকারকে জানাচ্ছি, সবাইকে জনগণকে জানাচ্ছি। আর এটা তো ঠিক যে প্রশাসনের বিভিন্ন জায়গায় তো আসলে আপনাদের সফল না হওয়ায় অনেকে মনে করছে আপনাদের দায় আছে, ব্যর্থতা আছে। আপনি মনে করছেন কিনা যে এখনো পর্যন্ত প্রশাসনিক কাঠামোটা, আওয়ামী প্রশাসনিক কাঠামোটা কোনো পরিবর্তন হয় নাই? ঠিক আছে, শহীদ পরিবারের এখনো পর্যন্ত কোনো চাওয়া পরিবর্তন হয় না, মনে করা হচ্ছে শহীদ পরিবার। আমি বাংলাদেশ টেলিভিশনে একটা কর্মসূচি প্রোগ্রাম করি যে গণহত্যার বিচার নিয়ে, ওখানে প্রায় 100 জন শহীদ পরিবারের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তারা প্রত্যেকে আসলে ক্ষুব্ধ। এখনো পর্যন্ত আওয়ামী প্রশাসন পরিবর্তন না হওয়ায়, কাঠামো পরিবর্তন না হওয়ায়, আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনিক যে শক্তি নিয়ে মাঠে আছে পরিবর্তন না হওয়ায় তারা আপনাদের ব্যর্থতা দেখছে, দায় দেখছে। কি বলবেন আপনি? আমরা সেই রাষ্ট্রীয় সংস্কারের, রাষ্ট্র কাঠামোর সংস্কারের দাবিতেই কিন্তু আমরা এই পদযাত্রাটা শুরু করেছি, এবং আমরাও একই কথাই বলছি যে ক্ষমতার পরিবর্তন এবং সবচেয়ে বেশি পরিবর্তন দরকার রাষ্ট্রীয় কাঠামোর বন্দোবস্তের পরিবর্তন। তো সেটির জন্যই আসলে এত বড় গণ অভ্যুত্থান, আত্মত্যাগ, এবং সেটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় এই পরিবর্তনটা প্রয়োজন। এখন ধরেন যে শিক্ষা সচিব যাকে আজকে প্রত্যাহার করা হলো, তার যে ব্যর্থতা আছে এটা তো আজকে গতকালকে ইস্যুতে প্রমাণ হয়েছে এরকম না। এর আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন দেখেছি, উনি এই পরিস্থিতি ট্যাকেল করতে পারে নাই, এবং এই ধরনের আমলারা কিন্তু সরকারকে আরো বিপদে ফেলতেছে, এবং জনগণের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ফলে সেই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে এই সময় এই জায়গায়, সেটা আসলে প্রশাসনিক এই সংস্কার, পুলিশের সংস্কারের কথা কিন্তু আমরা সর্বাগ্রে বলে যাচ্ছি, এবং সেটার জন্য কিন্তু আমরা এই জুলাই পদযাত্রা কর্মসূচিটিও নিয়েছিলাম। সারা দেশের শহীদ পরিবারদের সাথে কিন্তু আমরাও কথা বলছি, তাদের সমস্যাগুলো এবং কেন হয়নি, আমাদের জায়গা থেকে আসলে কি সীমাবদ্ধতা ছিল আমরাও তাদের কাছে সেটা বলছি, এবং সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আমাদের যে দাবি দেওয়া এবং ইস্তেহারের কথাই কিন্তু আমরা বলছি যে আমরা 3 আগস্ট প্রকাশ করব। তবে আমাদের এখন সার্বিকভাবে এই উদ্ভূত পরিস্থিতির ক্ষেত্রে আমাদের সবার আসলে ঐক্যবদ্ধ হওয়া উচিত, এবং যে জনসচেতনতা এবং সঠিক তথ্য প্রচার এবং আহতদের চিকিৎসার ক্ষেত্রে আমরা সাথে সবাই মনোযোগ হই এই বিষয়টা, এবং সাংবাদিকদের ক্ষেত্রেও আমরা সাংবাদিকদেরকেও উদ্যত আহ্বান জানাচ্ছি যে এই সময়ে আমাদের আসলে সঠিক তথ্যটা প্রকাশ এবং প্রচারে সহায়তা করে আমরা যাতে জনগণের আস্থা রাখতে পারি, এবং আমাদের যে ন্যাশনাল ট্রমাটা তৈরি হয়েছে সেটা যাতে আমরা দ্রুতই কাটিয়ে উঠতে পারি, এবং
সৃষ্টিকর্তা যারা ভুক্তভোগী তাদের উপর রহমত দিন, এটাই আমাদের। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।